ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক ডিজিটাল মুদ্রা। শুধুমাত্র ইন্টারনেট জগতেই এই মুদ্রা ব্যবহার করা হয়। বাস্তবে এই ধরনের মুদ্রার কোনো অস্তিত্ব নেই। এটি এমন এক ধরনের মুদ্রা যা কোনো দেশের সরকার ছাপায়নি, বরং এই মুদ্রা ইন্টারনেট এক্সপার্টদের দ্বারা জটিল কোডের মাধ্যমে তৈরি হয়েছে। ক্রিপ্টোকারেন্সি বুঝতে হলে ডিজিটাল মুদ্রা সম্পর্কে জানতে হবে। 1960-এর দশকে ডাইনার্স ক্লাব নামে এক ধরনের ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বপ্রথম ডিজিটাল মুদ্রা ব্যবহারের প্রচলন শুরু হয়েছিল। 1970 সালের পর থেকে ক্রেডিট কার্ড অর্থনৈতিক ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনে। বর্তমানে আমরা অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডিজিটাল অর্থ লেনদেন করি। এসব আর্থিক প্রতিষ্ঠান প্রতিটি লেনদেনে সার্ভিস চার্জ বাবদ টাকা কেটে নেয়। যে কোনো আর্থিক প্রতিষ্ঠান রাষ্ট্র বা সেন্ট্রাল ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার ফলে সামগ্রিক অর্থনীতি গুটি কয়েক ব্যক্তির হাতে জিম্মি থাকে। এছাড়া অর্থের মালিক লেনদেন করার জন্য নিজের গোপন তথ্য প্রকাশ করতে বাধ্য হয় এবং নানা ধরনের বিধিনিষেধের বেড়াজালে আটকে পড়ে। অনলাইন লেনদেনের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ। কম্পিউটার ভিত্তিক যোগাযোগের প্রচলনের পর থেকে মানুষ এমন এক ধরনের মুদ্রার স্বপ্ন দেখে আসছে যা কোনো রকম তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই পরিচালিত হবে। 1983 সালে ডেভিড ডোং ক্রিপ্টোগ্রাফিক্স পদ্ধতিতে টাকা আদান প্রদানের ধারণা প্রবর্তন করেন। 1995 সালে ডিজিক্যাশের মাধ্যমে ক্রিপ্টোগ্রাফিক্স ইলেকট্রনিক্স পেমেন্টের প্রাথমিক ভিত্তি তৈরি করেন, কিন্তু তখনও ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করার জন্য কার্যকর প্রযুক্তির অভাব ছিল। দীর্ঘদিন থেকে এসব সমস্যার সমাধান চাওয়া হলেও কেউ তা করতে পারছিল না। 2008-9 সালের দিকে সাতোশি নাকামোতো নামের একজন ছদ্মবেশী চরিত্র এই সমস্যার সমাধান করতে সমর্থ হন। তিনি ক্রিপ্টোকারেন্সির জনক হিসেবে পরিচিত, কিন্তু এই সাতোশি নাকামোতো আসলে কে তা কেউ জানে না। এটি কোনো এক ব্যক্তির নাম না কোনো সফটওয়্যার বিজ্ঞানী, তাও জানা যায়নি। প্রকৃত সাতোশি নাকামোতো চায়ও না যে কেউ তাকে খুঁজে বের করুক। ক্রিপ্টোকারেন্সির মূল ধারণাই হলো যে কেউ তার পরিচয় গোপন করে নিরাপদে সাধারণ মুদ্রার মতোই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবে। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট খুলতে ব্যবহারকারীর নাম, ঠিকানা বা ব্যক্তিগত তথ্যের দরকার হয় না। ক্রিপ্টোকারেন্সি সরাসরি এক ব্যক্তির ওয়ালেট থেকে আরেক ব্যক্তির ওয়ালেটে ট্রান্সফার হয়। মাঝখানে কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক খবরদারি করতে পারে না। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে যেহেতু কোনো তৃতীয় পক্ষ সেবা প্রদান করে না, তাই এখানে কোনো বাড়তি চার্জও নেই। সাতোশি নাকামোতো আবিষ্কৃত ক্রিপ্টোকারেন্সি পদ্ধতির প্রথম মুদ্রার নাম বিটকয়েন। বিটকয়েনের সফলতা এবং জনপ্রিয়তার পর এরকম অসংখ্য ক্রিপ্টোকারেন্সির উদ্ভব হয়েছে। বর্তমানে 4000-এরও অধিক ক্রিপ্টো মুদ্রা রয়েছে। ইথেরিয়াম, লাইটকয়েন সহ বেশ কিছু কয়েন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। সাতোশি নাকামোতোর এই যে আবিষ্কারের কারণে ক্রিপ্টোকারেন্সি তৈরি করা সম্ভব হয়েছিল, তার নাম ব্লকচেইন। ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণের এক নতুন পদ্ধতি। ব্লকচেইনকে বলা যায় এক ধরনের লেজার বা হিসাবের খাতা, যা ব্যাংকের মতো ডিজিটাল অর্থ লেনদেনের তথ্য সংরক্ষণ করে। কিন্তু এই লেনদেনের হিসাব কোনো প্রতিষ্ঠানের কাছে কক্ষিগত থাকে না, বরং এই লেজার ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায় এবং প্রতিটি লেনদেন ঘটার সাথে সাথেই এই হিসাব আপডেট হয়ে যায়। ক্রিপ্টোকারেন্সির এই বিশাল হিসাব মিলানোর সহজ কাজ নয়, আবার এই কাজ করার জন্য কোনো প্রতিষ্ঠানও নেই। এই ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য একদল লোক ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। বিনিময়ে ব্লকচেইন সিস্টেম সেসব ভলেন্টিয়ারকে ক্রিপ্টোকারেন্সি প্রদান করে। ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য কাজ করে ডিজিটাল অর্থ উপার্জনকে বলা হয় মাইনিং। মাইনিং করার জন্য শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হয়। তাছাড়া এ কাজে বিপুল পরিমাণে বিদ্যুৎও খরচ হয়। ক্রিপ্টোকারেন্সির জন্মই হয়েছে পরিচয় গোপন রেখে নিরাপদে অর্থ লেনদেন করার জন্য। কিন্তু এরপরও এই মুদ্রা ব্যবস্থায় বেশ কিছু ঝুঁকি রয়ে গেছে। ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হলো আপনি যদি একবার এর পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনার অর্থ আর কখনোই ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না।
কারণ এখানে পাসওয়ার্ড রিসেটের কোনো সুযোগ নেই। এছাড়া কোনো কারণে কম্পিউটার ক্র্যাশ করলে ক্রিপ্টোকারেন্সিও চিরতরে হারিয়ে যাবে। তথ্যমতে এখনও পর্যন্ত প্রায় 25 লক্ষ বিটকয়েন হারিয়ে গিয়েছে 2017 সালের হিসাব মতে, যার মূল্য প্রায় $20 বিলিয়ন বেশি। বিটকয়েন ওয়ালেট থেকে একজন ব্যক্তি $90 মিলিয়ন হারিয়ে ফেলেছে। সাধারণ মানুষের পক্ষে এত বিপুল পরিমাণ অর্থের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। সেই জন্য অনেকেই ক্রিপ্টোকারেন্সি জমা রাখার জন্য এক ধরনের থার্ড পার্টির আশ্রয় নেয়, যাদেরকে ক্রিপ্টো ব্যাংক বলা হয়। যদিও ওয়ালেটগুলো ব্যাংকের মতো নয়, বরং মানি এক্সচেঞ্জের মতো কাজ করে। এসব ওয়ালেট ব্যবহার করে সাধারণ টাকাকে ক্রিপ্টো মানি বা ক্রিপ্টো মানিকে সাধারণ টাকায় পরিণত করা যায়। হ্যাকিং বা অব্যবস্থাপনার কারণেও এই ধরনের বহু ক্রিপ্টোকারেন্সি কোম্পানিও তাদের বিপুল অর্থ হারিয়েছে। বিশ্বের সবচাইতে বড় বিটকয়েন এক্সচেঞ্জ বিট স্টাম্প, টোকিও ভিত্তিক কয়েন চেক এবং এমটিগক্স, বিটফিনিক্স, ইথিরিয়াম ক্লাসিক সহ অনেক কোম্পানি হ্যাকিংয়ের শিকার হয়েছে। ক্রিপ্টোকারেন্সির উপর কোনো দেশের সরকারের নিয়ন্ত্রণ না থাকায় অনেক দেশই এ ধরনের মুদ্রার উপর নিষেধাজ্ঞা রেখেছে। ঝুঁকি থাকা সত্ত্বেও ক্রিপ্টোকারেন্সি এক ধরনের বিপ্লবের মতো ছড়িয়ে পড়েছে। বর্তমানে বহু জনপ্রিয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করছে। তরুণ প্রজন্ম এই নতুন ধরনের মুদ্রার পেছনে সবচেয়ে বেশি সময়, শ্রম ও অর্থ ব্যয় করছে। এর ফলে বিশ্বব্যাপী বহু কিশোর তরুণ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মিলিনিয়ার হয়ে গেছে, যাদেরকে বলা হয় ক্রিপ্টো মিলিনিয়ার।